ওড়নাটা খুলে ফেলুন। আকস্মিক পুরুষালী এমন তীর্যক কণ্ঠে ভরকে গেলাম আমি। ওড়নাটা ফেলে দিন জলদি। কথাটা মস্তিষ্কে শ্রবণ হতেই বিস্ফোরণের মতো তাকিয়ে রইলাম আমি। ডাক্তার বলে কি নিজের বুকের ওড়না খুলে ফেলে দিব? একটা মেয়ে হয়ে আমার কি লজ্জা করে না? ডাক্তার আবারও বলে ওঠেন, ওড়নাটা ফেলে দিন, আমার তাড়া আছে। এবার আমার মুখটা হা হয়ে গেল। যদিও কথাটা একজন ডাক্তার বলছে, কিন্তু তবু ডাক্তারটা তো একজন ছেলে, আর একটা ছেলের সামনে নিজের বুকের ওড়না ফেলে দেয় কিভাবে? আমি নিজের অপারেশন করাতে এখানেই ডাক্তারের কাছে এসেছি। এসে ডাক্তারের মুখের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ডাক্তার এবার বিরক্ত হয়ে বললেন, ওড়নাটা সরান, না হলে চেক আপ করতে কষ্ট হবে। এত সময় পর আমি বুঝতে পারলাম ডাক্তার কেন আমাকে ওড়না সরাতে বলছে। নিজেকে ধাতস্থ করতে পারলাম না। খানিকটা লজ্জায় এসে হানা দিল আমার চোখে। শুকনো ঢোক গিলে বলি, আমি মানে না। ডাক্তার কপালে ভাঁজ ফেলে বলে, আমি মানে এগুলো কি? আমার তাড়া আছে, প্লিজ জলদি করো। আর যদি না করো তাহলে আমি তোমার ট্রিটমেন্ট করব না। রাগ লাগছে আমার। আমি একা পুরো রুমে, আর সামনে এই ডাক্তার। আচ্ছা, এই লোকটা ডাক্তার হলে কি হয়েছে? পুরুষ তো, একটা মেয়েকে বলছে ওড়না সরিয়ে তার সামনে শুয়ে পড়তে। সে কি বোঝে না? এখন কি মেয়েটার একটু লজ্জা লাগবে না? আমি কেবিনের চারিপাশে চোখ বোলাতে লাগলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। নজর গেল ডাক্তার ইরফানের দিকে। তিনি আমার দিকে তাকিয়ে আছেন। বিরক্তিকর মুখ নিয়ে দুহাত ভাঁজ করে বুকের উপর রেখে দাঁড়িয়ে আছে। আমি লজ্জা পেলাম। কেন জানি একজন অপরিচিত লোকের দৃষ্টি আমাকে এত বিব্রত করছে কেন? হঠাৎ করেই সেখানে মা এসে উপস্থিত হয়। আমার ওড়নাটা গলা থেকে খুলে আমার উপর একটা চাদর দিয়ে দেয়। চাদরটা অনেক পাতলা, তবুও নিজেকে বুঝালাম উনি তো আর খারাপ কিছু করছে না, বরং উনি আমার চিকিৎসা করছেন। ডাক্তার ইরফান এবার বলেন, আপনি এখানে বসুন, আর আপনি ভেতরে বেড়ে শুয়ে পড়ুন। মা স্ফুট স্বরে বলল, ইধি ভয় পাবে না কিন্তু, ওকে? ডাক্তার সাহেব কিছু না বলে ভেতরে চলে গেলেন। ঠিক আছে মা, আমি যাই। মা চলে যায়। বেডে উঠে বসলাম। উনি আর আমি ছাড়া কেউ নেই। আমি চুপচাপ শুয়ে পড়লাম বেডে। ইরফান বলেন, আমার দিকে তাকাও। আমি তাকালাম। এত সময়ের পর আমি লোকটার দিকে দৃষ্টিপাত করলাম, কিন্তু পুরো মুখ দেখতে পেলাম না, কারণ ওনার মুখে মাস্ক লাগানো। চোখ দুটো দেখা যাচ্ছে, আর এই চোখ দেখেই বোঝা যায় লোকটা অনেক গম্ভীর স্বভাবের। তার কপাল দেখে বুঝতে পারলাম আমি আমার গায়ের বর্ণটা দেখলাম না, লোকটা আমার থেকেও অনেক ফর্সা। আমার কাছে ফর্সা মানুষ বেশি ভালো লাগে না, কারণ আমি নিজেই তো ফর্সা না। লোকটাকে আমার কাছে সাদা বিড়াল মনে হচ্ছে। গায়ের বর্ণ মেলানো শেষ হলে বলো, আমার কাজ আছে অনেক। আমি বিষম খেলাম। লোকটা বুঝলো কি করে আমি তার গায়ের রং মিলিয়ে দেখছিলাম? জি, কিছু বলবেন? ইরফান ইঞ্জেকশন রেডি করতে করতে বললেন, হাতটা এগিয়ে দিন, ইঞ্জেকশন দিব। ইঞ্জেকশন, যাকে আমি জমের মতো ভয় পাই। এখন আমার ভয় রীতিমতো আমার হাত পা কাঁপছে। শুকনো ঢোক গিলতে লাগলাম আমি উঠে বসে গেলাম। আমার ইঞ্জেকশন লাগবে না। কেন? কারণ আমার এইসব ইঞ্জেকশনের প্রয়োজন পড়ে না। উনি আমার দিকে তাকিয়ে আছেন। মানে আপনি আমাকে এটা সেন্সলেস করার জন্য দিচ্ছেন, তাই না? তো আমার সেন্সলেস হওয়ার জন্য এইসবের প্রয়োজন হয় না। আমি এমনিতেই জ্ঞান হারিয়ে ফেলি। এমনিতে বলতে কি রকম? এমনিতে বলতে এমনিতেই জ্ঞান হারিয়ে ফেলি। নিজের মাথা চুলকাতে চুলকাতে বললাম, কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলছি আমি নিজেও জানি না। ইরফান বিরক্ত হয়ে বলল, আমি তোমাকে জ্ঞান হারানোর জন্য এটা পুশ করছি না, আমি তোমাকে ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি। এবার কি বলবো? আমার হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি আসলো। আমি নেমে এক পাশে চলে গেলাম। ডাক্তার আমার কাছে ছুটে আসলো। কি হলো আপনার? আমি বলে উঠলাম, ডাক্তার পুলিশ। ইরফান ভ্রুকুচকে আশেপাশে তাকিয়ে বললেন, কোথায় পুলিশ? আর এখানে পুলিশ আসবে কেন? আমি সিরিয়াস হয়ে বলি, আরে এখন আসবে কেন? আসবে তো পরে, আপনাকে ধরে নিতে। হোয়াট? আরে হোয়াট ফোয়াট বাদ দিন, শুনুন, আপনি তো আমাকে ঘুমের ইঞ্জেকশন দিচ্ছেন, আর ঘুমের ওষুধ খাওয়া মানে অনেক নেশার ঘুরে চলে যাওয়া, যেটাকে বলা হয় মাদক সেবন। আর মাদকাসক্ত লোকেদেরকে পুলিশ ধরে নিয়ে যায় তো। দেখুন ডাক্তার, পুলিশ আসলে আমি কিন্তু আপনার নাম বলে দিব। ধমকে উঠলেন ইরফান। স্টুপিড কোথাকার! ওনার ধমকের সাথে কেঁপে উঠলাম আমি। চোখ দিয়ে পানি ছলছল করছে আমার। আচ্ছা, লোকটা কি আমার কথাবার্তা দ্বারা বুঝতে পারছে না যে আমি ইঞ্জেকশনকে ভয় পাই? আচ্ছা, আপনি কি আসবেন নাকি আমি জোর করেই পুশ করব? রাগ হলো আমার, প্রচন্ড রাগ। আমি বাধ্য মেয়ের মতো বেডে শুয়ে পড়লাম। আচ্ছা, এই বাহিরের লোকটার জন্য কেন রাগ লাগছে? আমি অন্যদিকে মুখ দিয়ে দিলাম। ডাক্তার ইরফান নিজের কাজ করছে। হঠাৎ হাতে সূচের মতো কিছু একটা বিততেই আহ করে উঠলাম। কানে ভেসে এলো ইরফানের কথা, কিছু সময়ের মধ্যেই তুমি ঘুমিয়ে পড়বে, তো এখন কিছু পানি জাতীয় খেয়ে নাও, কারণ অপারেশনের 1 ঘন্টা আগে থেকে কিচ্ছু খেতে বা পান করতে পারবে না। আর অপারেশনের পর তো পানি ভুলেও খাওয়া যাবে না। আমি কিছু খাবো না। ইরফান আবারও বলেন, কি খাবে বলো? চা না কফি না পানি? না তো কি খাবে? কিস? হ্যাঁ। আমি জিওবাই কামড় দিলাম। নিজের কথায় নিজেই বোকা হয়ে গেলাম। আল্লাহ, কি বলে ফেললাম আমি আরো কিছু বলতে যাব, তার আগেই কেবিনে আরেকজন ছেলে প্রবেশ করে। একটা জিনিস লক্ষ্য করলাম, ছেলেটা আসতেই ইরফান আমাকে আড়াল করে দাঁড়িয়ে পড়লেন। ছেলেটা কিছু বলছে, আর ইরফানও তার সাথে কিছু কথা বলছে, কিন্তু কি বলছে আমি শুনতে পাচ্ছি না। আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়ি। ইভিতা ইসলাম সুক আমার নাম। আমি যথেষ্ট মেধাবী একজন ছাত্রী। দুষ্টুমি আর খেলাধুলায় দিন চলছে আমার, কিন্তু আমার এক দুষ্টুমির কারণে আজ আমার অপারেশন হচ্ছে। হ্যাঁ, প্রচুর ঠান্ডা পানি বরফওয়ালা আইসক্রিম খাওয়ার ফলে আমার টনসিল হয়ে গেছে অনেক। জ্ঞান ফিরতেই চোখ মেলে মাকে বললাম, আমি প্রমিস করছি আর কখনো ঠান্ডা কিছু খাবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। মানি না। তোমার মানা না মানা দিয়ে আমি আচার খাবো নাকি? মানলে মানো, না মানলে যাও এখান থেকে। ইধি, আর তুই ডাক্তারকে লাথি কেন মারলি? আমি ছোট হইনি বিষয়টাতে? পাশে নিশি হাসছে। আম্মুর ধমকে চুপ হয়ে গেল ইধিতা। বেশি কথা বলা যাবে না, ডাক্তার মানা করেছে। কথা কানে আসলো ইধিতার প্রচুর রাগ লাগছে। মন চাইছে এক্ষুনি গিয়ে ও ডাক্তার ইরফান মাহবুবের মাথাটা ফাটিয়ে দিবে।
বেটা খবিশ ডাক্তার, সব দোষ ওনার। কেন বলতে গেল যে আমি অপারেশনের সময় আমি অন্য ডাক্তারকে লাথি মেরেছি? কিন্তু আমি কি তখন সেন্সে ছিলাম, নাকি অর্ধেক জাগ্রত আর অর্ধেক ঘুমন্ত? ইধি, ডাক্তারকে লাথিটা কোন পা দিয়ে মেরেছিস? ইধিতা অনেক কষ্টে উঠে বসে গলা দিয়ে কথা বের করে বলে, কেন, তুই কি একটা খাবি লাথি? না না বাবা, আমি তো লাথি খেতে চাই না। নিশি, লোকটা কি বেশি ব্যথা পেয়েছে? ও বেশি ব্যথা না পেলেও তুমি তখন ব্যথা পাবে। কথাটা বলে আমার রুমে প্রবেশ করেন ডাক্তার ইরফান মাহবুব। লোকটা এখনো মাস্ক পরে আছে মুখে। বিরক্ত লাগলো আমার। আচ্ছা, লোকটা কি পর্দা করে নাকি? একটু মাস্কটা খুললে কি হয়? ইরফান রুমে ঢোকে। তার পিছু পিছু একজন নার্স, তার হাতে একটা ফাইল। ইরফান বলেন, কিছু সময় হয়নি তোমার গলার অপারেশন হয়েছে, আর এখনই তুমি এত কথা বলছো? এত কথা এখন বলার প্রয়োজন নেই, পরে তোমার সমস্যা হবে। আর ওকে শুধু এখন আইসক্রিম খাওয়াবে, অন্য কিছু খাওয়াবে না। কয়েকদিনও পানি খেতে পারবে না। আপনারা একটু বাইরে যান তো। মা নিশি চলে গেল। আমি আবার শুয়ে পড়লাম। এখন আমি পানি খেতে পারবো না ভেবে আস্তে করে বলে উঠি, আমি পানি ছাড়া থাকতে পারি না, আমি এক্ষুনি পানি খাবো। ডাক্তার ইরফান আমার দিকে তাকিয়ে বলে, না, তুমি পানি খেতে পারবে না, পরে দেখা যাবে তুমি কখনো কথাই বলতে পারবে না। এখন বলো কোনটা বেস্ট, কয়েকদিন পানি না খেয়ে সারা জীবন কথা বলা, নাকি পানি খেয়ে সারা জীবন বোবা হয়ে থাকা? ঠোঁট উল্টে মুখ ফ্যাকাশে হয়ে গেল আমার। বাইরে যেতেই মা প্রশ্ন করলো, ডাক্তার বললেন না তো কবে ইধিতাকে বাড়িতে নিয়ে যেতে পারবো? আসলে বাড়িতে সবাই ওর জন্য অপেক্ষা করছে। ডাক্তার ইরফানের কিছু বলার আগে নার্স মেয়েটা বলে ওঠে, আরে ওনার তো ছোট অপারেশন হয়েছে, তো আপনারা চাইলে আজ রাতে ওনাকে নিয়ে যেতে পারেন। ইরফান নার্সটির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কি ওনার অপারেশন করেছেন ফাহিমা? না স্যার, আমি কেন করব? আপনি করেছেন তো আমার থেকে বেটার কি আপনি জানেন? ফাহিমা মাথা নিচু করে ফেলে। ইরফান সেদিনের মতো চলে যায়, ফিরে তাকায় না। আজ দুদিন যাবৎ ইধিতা মানে এই মেয়েটা পড়ে আছে হসপিটালে। আমি এখন ভালো করেই কথা বলতে পারি, কিন্তু আমি এখন প্রচুর পরিমাণে বিরক্ত। আর তার বিরক্তির কারণ হচ্ছে দুটো, এই আইসক্রিম ছাড়া আর কিছুই খেতে দেওয়া হচ্ছে না, আর দুই হচ্ছে ইরফান। কিন্তু ইরফান গত দুদিনে একবারের জন্য আমাকে দেখতে আসেনি। নার্স এসে দেখে গেছে, কিন্তু ইরফান আসেনি। আমি ইরফানকে দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকি, কিন্তু শেষে নার্স এসেই চেক করে দেখে, কিছু দরকারি কথা বলে আবার চলে যায়। ইধিতার রাগ হয়, অনেক অভিমান হয় ইরফানের প্রতি। পরক্ষণে ভাবে, লোকটার চেহারাই তো দেখা হলো না, কিন্তু একজন অপরিচিত অজানা লোকের প্রতি কিসের এত রাগ অভিমান ইধিতা তোর? কে ইরফান মাহবুব? কেন তার অপেক্ষায় বসে থাকিস তুই এত আগ্রহ নিয়ে, যার মুখটাও এখনো পুরোপুরি দেখিসনি তুই? লজ্জা গিয়ে ধরে ইধিতাকে। এই লজ্জার সঠিক কারণ ধরতে ব্যর্থ সে। 7 দিন পর আমি ডিসচার্জ পেলাম। আজ আমি চলে যাচ্ছি। বাবা মা দুজনেই সব গোছাচ্ছেন। আমার মন খারাপ, এখনো ইরফান আসেনি। বেডে বসে আছি আমি, চোখ দুটো শুধু দরজার দিকে তাকিয়ে আছে, কখন ইরফানের আগমন ঘটবে। হৃৎপিণ্ড বলছে সে আসবে, আর মস্তিষ্ক জানান দিচ্ছে আসবে না সেই লোকটা। বুঝতে পারছি না কার কথাই বিশ্বাস করব। হৃৎপিণ্ডের কথায় কোনো যুক্তি নেই, কিন্তু মস্তিষ্কের কথায় যুক্তি আছে। হৃৎপিণ্ড বলে আমি যে ভালো লাগা অনুভব করছি, সেই একই ভালো লাগা লোকটাও অনুভব করছে, কিন্তু মস্তিষ্ক বলে কিসের ভালো লাগা? যার মুখটাও দেখলি না তাকে ভালো লাগলো? আরে ভালো তো সবাইকে লাগে, উনি শুধু নিজের কাজ করেছেন ব্যাস। বাবা বলল, ইধি যা, এই ড্রেসটা চেঞ্জ করে আয়, গাড়ি এসে পড়েছে। আমি বাবার হাত থেকে ড্রেসটা নিয়ে বাহিরে যাই। কয়েক মিনিট হাঁটার পর আমি ওয়াশরুমে পৌঁছাই। চারিপাশটা নিশ্চুপ হয়ে আছে। এখানটা সবসময় নিস্তব্ধ হয়ে থাকে। এখানের আশেপাশে কোনো ওয়ার্ড বা কোনো ডাক্তারের চেম্বার অবস্থিত নেই, শুধু একটু দূরে একটা অপারেশন থিয়েটার আছে। আমি জামার চেনটা খুলতেই ওয়াশরুমের লাইট অফ হয়ে যায়। চেনে হাত দিয়ে আমি ভয়ে কাঁপতে লাগলাম। প্রচুর ভয় পাই এই অন্ধকারকে আমি। ভয় রীতিমতো শুকনো ঢোক গিলতে শুরু করেছি। আমি চিৎকার করতে পারছি না, কারণ আমার গলা ব্যথা। অপারেশনের 2 দিন কেটে গেলেও আমার ব্যথা এখনো আছে। তবুও নিজেকে শক্ত করে ডাকলাম, কেউ কি আছেন? কারণ দরজাটা বাহির থেকে লক হয়ে গেছে কিভাবে জানি না। মনে হচ্ছে আমার পেছনে কেউ আছে। প্রথমে মনে হচ্ছিল আমার মনের ভুল, কিন্তু না, এটা আমার মনের ভুল না, আমার পিঠের কাছে কেউ আছে। ভয়ে আমি কাঁপছি। আমি কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলি, কেউ কি আছেন? আমি এখানে আটকে গেছি, হেল্প প্লিজ। ভয়ে কান্না চলে এলো আমার। হঠাৎ করে দরজাটা কেউ একজন খুলে দিল। আমি কোনো কিছু না দেখে বাইরে গিয়ে সামনে থাকা ব্যক্তিকে জড়িয়ে ধরি। কান্না করছি আমি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আছে। আগন্তুক ব্যক্তি নিজেও প্রস্তুত ছিল না। আমি তার উপর হামলে পড়ার কারণে 2 পা পিছিয়ে যাই। পরে নিজেকে সামলে নেই। ওটি থেকে বেরিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে এসেছে একজন সুপুরুষ ইয়াং ডাক্তার। ওখানে কেউ আছে? কেউ আছে? হোয়াট? ওয়াশরুমে কে থাকবে? কেউ নেই, আমাকে ছাড়ো। আমি ছাড়লাম না, অনেক ভয় পেয়ে আছি। ইরফান রেগে যায়। এবার ধমকে ওঠে ইধিকাকে, ডাক্তার ইরফান, এই হসপিটালে গত 5 বছরে মাঝরাতে অপারেশন শেষে কোথাও ভূত দেখিনি, তুমি কোথায় পেলে? কান্না মুহূর্তে থেমে যায় আমার। প্রথমে মাথা নিচু করে ফেলি, লজ্জায় পলক ফেলতেও ভুলে গেলাম। এই সেই লোক, ঠিক এই তো সেই চোখ। কত সময় ধরে যে এভাবে ইরফানের সামনে ছিলাম জানি না, কিন্তু সেদিন স্বপ্নের মতো লোকটা আমাকে বলল, শুধু চোখ দেখেই কেউ প্রেমে পড়তে পারে জানতাম না। আমি যেন মরে গেলাম ইরফানের বাহুতে। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের প্রেমের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।